সবার মর্যাদা সমুন্নত রাখার বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বগুড়ায় তারেক রহমান যোগ দিচ্ছেন রংপুরের নির্বাচনী জনসভায়। যাদের কারণে রাজনীতির সুযোগ পাচ্ছে সেই জুলাই যোদ্ধাদের অবহেলা করছে একটি দল। নির্বাচনী জনসভায় জামায়াত আমির। জুলাই সনদ বাস্তবায়ন, স্বাধীন কমিশন গঠন, 16 বছরে ভোটার সহ 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির। জবাবদিহিতা, নিরাপত্তা ও আধুনিক শিক্ষায় অগ্রাধিকার। ভোটের বাকি আর 12 দিন, দেশ জুড়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোলার লালমোহনে জামায়াত বিএনপি সংঘর্ষে আহত 7, 10 জেলায় বিজিবি মোতায়েন। নির্বাচনের মাধ্যমে শিগগিরই নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ চীন সহযোগিতা অব্যাহত থাকবে, আশা প্রধান উপদেষ্টার। এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন দেখছেন না ট্রাম্প। সম্ভাব্য হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার তেহরানের। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে এমন বাংলাদেশ গড়তে চায় বিএনপি, যেখানে সবার মর্যাদা সমুন্নত থাকবে, একথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার প্রদান ও মতবিনিময় সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। যে যার অবস্থান থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় যে হোটেলে অবস্থান করেন সেখানেই শুক্রবার সকালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত হন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোররা তাদের অনুভূতি প্রকাশের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করে। বিএনপি চেয়ারম্যান তাদের এমন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে জোর দেন সুযোগ দেওয়ার উপর। যে মানুষগুলো আছে এখানে উপস্থিত, যাদের আমরা গান শুনলাম, যারা বিভিন্ন বক্তব্য রাখলেন, কবিতা বললেন, এর থেকে পরিষ্কার বোঝা যায় আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই। সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। অনুষ্ঠানে জুবাইদা রহমান এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন। আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 2 দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিতে রংপুরের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বক্তব্য রাখবেন রংপুর ঈদগাহ মাঠে জনসভায়। এদিকে সমাবেশ ঘিরে প্রস্তুত মঞ্চ। মাঠ ছাপিয়ে নগরীর প্রত্যেকটি সড়কে দেওয়া হয়েছে মাইক, বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন। এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর দাবি, মাঠ ছাপিয়ে নেতাকর্মী ও সাধারণ জনতার স্রোত চলে যাবে নগরীর 16 কিলোমিটার এলাকায়। জনসভায় যোগ দেওয়ার আগে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সেখান থেকে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় চেয়ারম্যান প্রথমেই আমাদের রংপুরের বীর যোদ্ধা আবু সাইদের কবর জিয়ারত করে আমাদের এই মঞ্চে উনি আসবেন এবং ওনারই আসার সংবাদে বৃহত্তর রংপুর বিভাগের প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্তর মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। আমার মনে হয় মাঠ উপচিয়ে গোটা শহরে জনসমুদ্রে রূপান্তরিত হবে আজকে। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাজেদ, কখন পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। পীরগঞ্জের বাবুলপুরের উদ্দেশ্যে রওনা করেছেন বিকেল দুপুর 2:26 বগুড়ার মাটিডালি থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি খুব কাছাকাছি সন্নিকটেই চলে এসেছেন। অল্প কিছু সময়ের মধ্যেই পীরগঞ্জের এই বাবুলপুর অর্থাৎ জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার জন্যই তিনি অল্প কিছু সময়ের মধ্যে তিনি এখানে পৌঁছে যাবেন বলে আমরা কিন্তু বিশ্বস্ত সূত্রগুলো এরই মধ্যে
শহীদ আবু সাইদের কবরের পাশে আমরা দেখছি পুলিশের নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন সেই নিরাপত্তার চাদরে একবারে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারি এবং সিএসএফ অর্থাৎ তারেক রহমানের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে তাদের সদস্যদেরকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে অল্প কিছু সময়ের মধ্যেই তিনি এখানে আসবেন এবং এখানে তারেক রহমানের সাথে করে কবর জিয়ারত করবেন। মাঠে যাবেন, সেখানে গিয়ে নির্বাচন আপনি নিশ্চয়ই জানেন 2 দশক পর তারেক রহমান আসছেন। তার দফায় এই রংপুর অঞ্চল সফর করার কথা ছিল, সেদিক থেকে নেতাকর্মীরাও কিন্তু উচ্ছ্বসিত ছিল এবং নেতাকর্মীরা কিন্তু সেই সময় তাদের প্রস্তুতিও ছিল, কিন্তু অজানা কারণেই সেই তার সফর বাতিল হয়ে যায়। এরপর কিন্তু মাত্র 48 ঘন্টারও কম সময়ের নোটিশে তিনি রংপুরে এই সমাবেশ করছেন। তারপরেও কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। এরই মধ্যে কিন্তু বিএনপির সদস্য ডাক্তার এসেছেন। মাজেদ, আপনাকে ধন্যবাদ। যে দল সহিংসতা করছে আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি, ফেনীর জনসভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া তার দল পরিবারতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে চায় বলেও জানান তিনি। নোয়াখালীতে আরেক জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, দুঃশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চলছে বাংলাদেশ জামাত ইসলামীর। এরই অংশ হিসাবে শুক্রবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামাত ইসলামী সমর্থিত 11 দলের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন, যারা সহিংসতা করছে নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি। এ সময় শহীদ আবরার ফাহাদকে ফেনীবাসীর হৃদয়ে রাখার আহ্বানও জানান তিনি। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। এরপর দুপুরে ফেনী থেকে নোয়াখালীর এক জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন, এক হাতে ফ্যামিলি কার্ড, অন্য হাতে মায়ের গায়ে হাত দেখতে চায় না জামাত ইসলামী। আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন। আমরা একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। এছাড়া লক্ষ্মীপুর ও কুমিল্লাতেও নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত আমির। এদেশের মানুষের জন্য নিয়ামত। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পরিবর্তন চায়, নতুন রাজনীতি, বাংলাদেশের মানুষ তার জীবনের পরিবর্তন করতে চায়। এত বড় গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কিন্তু এখনো ব্যক্তির জীবনের সব সুফলটা আসে নাই, মানুষের ঘরে ঘরে সুফলটা যায় নাই। আগের সিস্টেম ব্যবস্থাপনা রয়ে গেছে, আগের অর্থনীতি, সংবিধান, রাজনীতি, সংস্কৃতি সবকিছুই রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচনে আমাদের ঢুকতে হচ্ছে। এটা একদিকে ট্র্যাজেডি, কিন্তু বাস্তবতা হচ্ছে এর বাইরে হয়তো অপশন ছিল না। কিন্তু আমরা এই লড়াইটাকে এইখানে আমরা স্টপ করতেছি। আমরা মনে করি যা কিছু আমরা করছি বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে আমরা মাথায় রেখে করছি। আমরা একটা বিপ্লবিক জায়গা থেকে আমরা একটা গণতান্ত্রিক এবং পার্লামেন্টারি পলিটিক্সে আমরা এন্ট্রি নিচ্ছি। এটা আমাদের জন্য বড় একটা শিফটিং। তো আপনাদের সবার কাছে আমরা আমাদের যে এনসিপি 30টা আসনের শাপলাকলি মার্কাতে তারা ইলেকশন করতেছে, আমাদের 30 জন ক্যান্ডিডেট, এবং সারা বাংলাদেশেই আমাদের 11 দলের সমন্বিত প্রার্থী রয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের কাছে আমরা, জনগণের কাছে আমরা আহ্বান করছি, আপনারা এনসিপির প্রার্থীকে, 11 দলের প্রার্থীকে আপনারা জয়যুক্ত করুন, সংসদে পাঠান। আমরা ইনশাল্লাহ আমরা আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী বাংলাদেশকে আমরা চেঞ্জ করব এবং জনগণের পক্ষের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা করে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এদিকে বিকেলে লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, জুলাই যোদ্ধাদের কারণে রাজনীতির সুযোগ পেলেও তাদেরই অবহেলা করছে একটি দল। এছাড়াও ক্ষমতায় এলে পাচারকৃত টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। কেউ কেউ আছেন এদেরকে স্বীকার করতে চান না, তাদেরকে সাবাল বলেন। আমি বড় বিস্মিত, আমি লজ্জিত। রংপুরের সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে এবারে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, রংপুরের সমাবেশস্থলে এই মুহূর্তে লোক সমাগম কেমন দেখছেন? প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে এই রংপুরে যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ অর্থাৎ বিএনপির যে নির্বাচনী জনসমাবেশ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য আসলে অপেক্ষা এখন। মানে একেবারে যদি বলি এই মাঠটি পরিপূর্ণ হয়ে গেছে এরই মধ্যে। মানে এই মাঠের যে ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি সমাগম ঘটেছে আমরা বলতে পারি। অর্থাৎ মাঠকে ছাড়িয়ে ডানে বামে অর্থাৎ যে সামনের যে রাস্তাটি আছে সেখানেও কিন্তু লোকারণ্য। আমাদের সহকর্মী একটু আগেই জানাচ্ছিলেন সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ এই পীরগঞ্জে রংপুরের যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের জন্য অনেকটাই কাছাকাছি। নিশ্চয়ই আপনি সেই তথ্যটি জানাচ্ছিলেন দর্শকদেরকে, আপনার মাধ্যমে আমরাও জানছিলাম। তো তারপরে এখন পর্যন্ত আসলে তিনি পথে আছেন। কখন আসবেন তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এমনকি অপেক্ষার প্রহর এখানে লাখো জনতা যদি বলি এক কথায়। আর কি বিষয় আছে যে আজকে এই জনসমাবেশে এরই মধ্যে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রংপুর বিভাগের যে 31টি সংসদীয় আসন রয়েছে সেখানে বিএনপি মনোনীত যে প্রার্থী যারা আছেন তারাও এরই মধ্যে মঞ্চে অবস্থান করছেন। বা কেন্দ্রীয় যে নেতৃত্ব আছে রংপুরে বিএনপির নেতা তারাও কিন্তু বক্তব্য দিচ্ছেন মঞ্চে থেকে আমরা দেখছি পর্যায়ক্রমে। অর্থাৎ আমরা যে তথ্যটি আছে এখন পর্যন্ত অল্প কিছুক্ষণের মধ্যে, খুব বেশি যে সময় লাগবে এমনটা বলা হচ্ছে মঞ্চ থেকে, যে খুব বেশি সময় লাগবে না তিনি এসে উপস্থিত হবেন এই মঞ্চে, এমনটাই কিন্তু বারবার বলা হচ্ছে। আর একটি তথ্য হচ্ছে যেহেতু উত্তরের জনপদ রংপুর, এখানে নেতৃস্থানীয় যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গেও যে কথা বলে যে বিষয়টি আসলে বোঝা গেল সেটি হচ্ছে যে তাদের অনেক দিনের কিছু দাবি দেওয়া আছে, কিছু প্রত্যাশার জায়গা আছে, সেই কথাগুলো আজকে এখানে উঠে আসবে এই মঞ্চ থেকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই প্রসঙ্গগুলো তুলবেন এমন আশা প্রত্যাশা আমরা দেখেছি। বিশেষ করে যদি বলি যে তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে আর্থসামাজিক অবস্থা, শিল্পায়ন, ব্যবসা বাণিজ্য, এই বিষয়গুলো অনেকটাই গুরুত্ব পাবে আজকের এই বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের, এমন একটি প্রসঙ্গ আছে। আর যে যথারীতি যে বিষয়গুলো আছে যদি বলি তাহলে বলতে হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথাগুলো বলছেন, অর্থাৎ এই যে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ডের কথাগুলো বলছেন, এই বিষয়গুলো আরো বেশি বিস্তারিত পরিকল্পনাগুলো আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে তুলে ধরবেন এমন কিছু তথ্য আমাদের কাছে আছে। অর্থাৎ একেবারেই লোকারণ্য, উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই। আমরা দেখেছি এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মী যেমন আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই রংপুরে বিএনপির জনসমাবেশে এখানে উপস্থিত আছেন। অর্থাৎ দীর্ঘ প্রায় 2 দশক 20 বছর পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই আগমন, মানে নিঃসন্দেহে উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই এখানকার মানুষজনের। মানে উচ্ছলতা আছে যথেষ্ট পরিমাণে, সেটি আমরা কিন্তু বলতেই পারি। সর্বোপরি বলতে গেলে আরো একটু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকের যে সমাবেশ, এই সমাবেশটি শেষ করে তিনি বগুড়াতে রাত্রি যাপন করবেন, সেখানে অবস্থান করবেন। তারপরে তিনি যাবেন হচ্ছে সিরাজগঞ্জ, এবং আগামীকাল সিরাজগঞ্জ তার নির্বাচনী সমাবেশ রয়েছে। একই সঙ্গে একটি তথ্য আছে যে যেহেতু তিনি বিকেল নাগাদ সিরাজগঞ্জে যাবেন, তো তার আগে বগুড়াতে তার ছোটখাটো কোনো একটি ক্যাম্পেইন থাকতে পারে, এমন কিছু তথ্য আছে। তানিয়া। আনোয়ার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। সাধারণ মানুষ ব্যাপক সমর্থন করায় শঙ্কা, ভয় আর বাধার মধ্যেই প্রচারণা চালাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। সকালে নিজ নির্বাচনী আসনে গণসংযোগকালে একথা বলেন তিনি। রাজধানীর আফতাবনগর, আনন্দনগর, বৈঠাখালী, পাঁচতলা বাজার, পোস্ট অফিস এলাকায় জনসংযোগ করেন নাহিদ ইসলাম। এ সময় প্রত্যাশিত ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। বলেন, ভোটাররা চান একটি উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে, তাই প্রশাসন ও নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান তিনি। ভোট চান শাপলাকলি প্রতীকে, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। শেরপুরের ঘটনার পরে তো এটা আর বলার অপেক্ষা নেই যে শঙ্কা নাই,
যেখানে একজন মানে রাজনৈতিক কর্মী। রাজধানী নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে ঢাকা 12 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নির্বাচনী প্রচারণা এই মুহূর্তে কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। তানিয়া, দেখুন, আমি যে আসনটিতে আছি, প্রচারণা যারা করছেন তারা মূলত তিনটি দলের প্রার্থী রয়েছেন। তার তিনজনের নামই কিন্তু সাইফুল। সেটার মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সাধারণ ভোটারদের মাঝে, আসলে কোন সাইফুলকে বেছে নেবেন। তেমনি আমি এখন যার প্রচারণায় আছি তিনি হচ্ছেন বিএনপি থেকে মনোনীত বা জোটের যিনি মনোনয়ন পেয়েছেন প্রার্থী সাইফুল হক। তিনি কোদাল মার্কায় তার নিজ প্রতীকে তিনি পাড়া মহল্লায় সব জায়গাতেই কিন্তু ভোট চাইছেন এবং কি ভোটারদের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি তারা কিন্তু দিচ্ছেন। এই পাশাপাশি তিনি প্রচারণা করছেন, পাশাপাশি উঠান বৈঠক করছেন। আমরা একটু জানবো তার কাছ থেকে যে তার প্রত্যাশাটা আসলে জনগণের প্রত্যাশা কতটুকু তিনি পূরণ করতে পারবেন, সেই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করবো। আমরা একটু কথা বলতে চাই। সাইফুল ভাই, আপনি জানতে চাই যে এই আসনটিতে আপনারা তিনজনই সাইফুল, কতটা আসলে আপনাকে বেছে নেবে? মাইকটা থামান। আচ্ছা, মানুষ ঢাকা 12-তে মানুষ নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আমাকে, আমি যিনি বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসাবে কোদাল মার্কা এবার ঢাকা 12-তে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি বিশ্বাস করি মানুষ ঢাকা 12 আসনে কোদাল মার্কার যে প্রার্থী সাইফুল হককে বেছে নেবেন, কারণ তার দীর্ঘ রাজনৈতিক জীবন 50 বছরের। তিনি নীতির প্রশ্নে গত 50 বছরে তিনি ছিলেন দৃঢ়চিত্ত। তিনি একটা আদর্শবাদী, একটা নীতিনিষ্ঠ রাজনীতি করেন। গত 50 বছরে 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন, এবারকার 24-এর যে গণ অভ্যুত্থান, প্রতিটা আন্দোলনে আমি কখনো কর্মী, কখনো সংগঠক, কখনো নেতৃত্বদায়ী ভূমিকা পালন করে এসেছি। আমি বিভিন্ন সময় জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছি, দেশের প্রয়োজনে দাঁড়িয়েছি, জনকল্যাণের স্বার্থে দাঁড়িয়েছি। মানুষকে নিশ্চয়ই আমার এই ভূমিকাকে মানুষ নিশ্চয়ই মূল্যায়ন করবে। ভোটাররা কি দ্বিধার মধ্যে আছে কিনা? তিনজনই তো সাইফুল, একজন সাইফুল যাবেন না, হ্যাঁ, আমি মনে করি যে হ্যাঁ, ভোটারদের মধ্যে কিছু বিভ্রান্তি তো কাজ করে, কিন্তু সেদিক থেকে আমরা ইতিমধ্যেই আমাদের মার্কা যে কোদাল, ইতিমধ্যে আমার মনে হয় যে আমরা 95% মানুষের কাছে কোদাল মার্কার এই ডাকটা, কোদাল মার্কা যে পরিবর্তনের ডাকটা নিয়ে আমরা হাজির হয়েছি। কোদাল মার্কা, আমি বলেছি, এটা ধানের শীষের পরিবর্তে ঢাকা 12 আসনে যে কোদাল, এটা যে বিএনপি জোটের মার্কা, খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, আমাদের সম্মিলিত জোটের মার্কা, ইতিমধ্যে মানুষের কাছে এই বার্তাটা আমরা। আর কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ঝামেলা বা সমস্যা পড়তে হয়েছে কিনা? না, আমি পর্যন্ত ওইটাকে আমি বড় কোনো বিবেচনার মধ্যে একেবারেই রাখছি না। কারণ হচ্ছে, আপনি জানেন যে যারা দল করেন, দল থাকলে ভাই 100-তে 100, দল না থাকলে হিরো কিন্তু জিরো। এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক ইতিহাসের জায়গাটা। কিছু ওইটা একটা খানিকটা বলতে পারেন, তারা কিছুকে ভয় দেখাচ্ছেন, হুমকি দেখাচ্ছেন, কোথাও ব্যানার ছিঁড়ে ফেলছেন। কালকে আমাদের একজন কিশোরকে কাছুরিকাঘাত করা হয়েছে, ইত্যাকার করছেন। এগুলো হয় মানুষ যখন পায়ের নিচে মাটি থাকে না, মানুষ যখন আতঙ্কের মধ্যে থাকে, তখন মানুষ এই ধরনের একটু বেসামাল আচরণ করে। আমার মনে হয় এগুলো করে বরং তারা আরো কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। আমি এটা নিয়ে একেবারেই উদ্বিগ্ন না। ধন্যবাদ। শুনছিলেন তানিয়া যে তার সাধারণ ভোটারদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, পাশাপাশি রয়েছে কিছু অনুযোগ রয়েছে, সেটা অবশ্যই তিনি বরাবরই বলে যাচ্ছেন যে প্রার্থী যে মার্কাটা দেওয়া হয়েছে সেটা আসলে ধানের শীষের মার্কা, এবং কি সাধারণ মানুষজন বা ভোটাররা 12 তারিখে এই কোদাল মার্কাকেই বেছে নেবেন বলে জানাচ্ছেন বা মন্তব্য করেছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। তানিয়া, আরিফুল, ধন্যবাদ আপনাকে।